আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো প্রথমে আমি আমার পরিচয়টি দেই। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। তো গত ক্লাসে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় একটি ক্লাস দেখিয়েছিলাম, আর সেখানে আমি তোমাদের কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আর আমাদের গত ক্লাসের যে টপিকটি ছিল সেটা ছিল তোমাদের যে মধ্যযুগে বাংলার হিন্দু এবং মুসলমান সমাজ নিয়ে। তো আজকে আজকে আলোচনায় আমরা এই অধ্যায়ের অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য এবং মধ্যযুগের স্থাপত্য চিত্রকলা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব যে তোমরা সবাই গত ক্লাসের ন্যায় তোমাদের ইতিহাস বই, খাতা এবং কলম নিয়ে এই অনলাইন ক্লাসের সামনে বসেছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য এবং মধ্যযুগের স্থাপত্য ও চিত্রকলা। অর্থাৎ আজকে আমরা এই সপ্তম অধ্যায়ের মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায় থেকে আজকের ক্লাসে আমরা মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানব এবং মধ্যযুগের স্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে জানব। অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 85 থেকে 91 আমরা আজকে এই পৃষ্ঠাগুলো পড়ব। তো তোমরা তোমাদের মেন বইয়ের 85 নাম্বার পেজ সেখানে যাও। সেখানে মধ্যযুগে অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য এই টপিকটি দেওয়া আছে। তো মধ্যযুগে অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্য তারা খুবই প্রসার লাভ করেছিল। নদীমাতৃক বাংলার ভূমি চিরদিনই প্রকৃতির অকৃপণ আশীর্বাদে পরিপুষ্ট। এখানকার কৃষিভূমি বেশ উর্বর ছিল। তো মধ্যযুগের যেসব ফসল উৎপাদন হতো তার মধ্যে তোমার উল্লেখযোগ্য ছিল ধান, গম, তুলা, ইখু, পাট, আদা, জোয়ার, তিল, সিম, সরিষা ও ডাল। আর কৃষিজাত দ্রব্যের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, শসা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। আম, কাঁঠাল, কলা, মৌসাব্বর, খেজুর ইত্যাদি ফলমূলের প্রচুর ফলনও ছিল। পান, সুপারি, নারকেল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। তো বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। তোমাদের এই প্রশ্নটি জ্ঞানমূলকভাবে পরীক্ষায় এসে থাকে যে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস কি? হ্যাঁ, সেটা হবে কৃষি। কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও এ সময়ে চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত। অর্থাৎ মধ্যযুগে কৃষি উৎপাদন বা প্রাচুর্য থাকলেও তখন চাষাবাদের পদ্ধতিটা ছিল অন্যরকম। তখন আধুনিক বর্তমান সময়ের মতো অর্থাৎ আধুনিক কৃষি ব্যবস্থার মতো তখন সেচের কোনো ব্যবস্থা ছিল না। তো কৃষকদেরকে অধিকাংশ সময়ই পানির জন্য বা সেচের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হতো। অর্থাৎ তারা তাদের শেষ কাজ বা কৃষিকাজে যে পানির প্রয়োজন হয় সেই পানির চাহিদা মেটানোর জন্য তাদের সর্বদাই বৃষ্টির উপরে নির্ভর থাকতে হতো। কৃষি প্রধান দেশ বলে বাংলার অধিবাসীরা বৃহত্তর অংশ ছিল কৃষি। বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল, ফলে উদ্বৃত্ত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো। এ ব্যবসায়িক তৎপরতা কালক্রমে শিল্পের ক্ষেত্র প্রসারিত হয়। মুসলমান শাসনকালে বঙ্গে বস্ত্রশিল্প, চিনি শিল্প, নৌকা নির্মাণ কারখানা ইত্যাদি গড়ে উঠেছিল। তো এবার তোমরা 86 নাম্বার পেজে যাও। সেখানে দেখো যে দেওয়া আছে যে আমি যে লাইনগুলো এখন পড়বো তোমরা সেই লাইনগুলো একটু কষ্ট করে এখনই দাগিয়ে নাও, যাতে তোমাদের পরবর্তীতে তোমরা যখন নিজেরা আবার বাসায় এটা পড়বে তখন তোমাদের জন্য সহজ হয়। তো
তো 86 নাম্বার পেজে দেখো প্রথম দিকে বস্ত্রশিল্পে বাংলার অগ্রগতি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। আর এখানে যেই বস্ত্র তৈরি করা হতো সেগুলো গুণগত এবং মানের বিচারে ছিল সব যথেষ্ট উন্নত, আর তাই এগুলোর বিদেশে অনেক প্রচুর চাহিদা ছিল। ঢাকায়া মসলিন নামক বিখ্যাত কাপড়ের বা বস্ত্রের চাহিদা ছিল সারা বিশ্বব্যাপী। আর এই মসলিন কাপড় বা বস্ত্রটি এতই সূক্ষ্ম ছিল যে 20 গজ মসলিন একটি নস্যির কৌটায় ভরে রাখা যেত। পাট ও রেশমের তৈরি বস্ত্র বাংলার কৃতিত্বে ছিল উল্লেখযোগ্য। বাংলায় চিনি ও গুড় তৈরি এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে। তারপরে আসো যে মধ্যযুগে কি কি ক্ষুদ্র শিল্প ছিল। মধ্যযুগে বাংলায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পের কথা জানা যায়। তো তখনকার সময় যে ধাতব শিল্পের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। লোহা নির্মিত তারা বিভিন্ন দ্রব্য ব্যাপক প্রচলন ছিল সব জায়গায়। কর্মকারগণ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করত। তারা বিভিন্ন ধুধারি, তরবারি, ছুরি, কাঁচি, কোদাল ইত্যাদি নিত্য ব্যবহার্য দ্রব্য ধাতব দ্রব্য তৈরি করা হতো। কলকাতা ও কাশিম বাজারে এদেশের লোকেরা কামান তৈরি করতে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে এদেশের লোকেরা কোথায় কামান তৈরি করত, বা কলকাতা ও কাশিম বাজারে এদেশের লোকেরা কি তৈরি করত, প্রশ্নটা কিন্তু অনেকভাবেই আসতে পারে। তো এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে কলকাতা ও কাশিম বাজারে এদেশের লোকেরা কামান তৈরি করত। শঙ্খ শিল্পেও ঢাকার জন্য সুখ্যাতি ছিল। ঢাকার শাঁখারীপট্টি, বর্তমানে যে শাঁখারীপট্টি, সেটা আজও সে কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া বাংলায় যে আরও কিছু ফসল ছিল এবং শিল্প ছিল সেগুলি সম্পর্কে এখন দেখো যে বাংলায় কৃষি ও শিল্প পণ্যের প্রাচুর্য এবং বিদেশে এগুলোর ব্যাপক চাহিদার ফলে বিদেশের সঙ্গে বাংলার বাণিজ্যিক তৎপরতা মুসলমান শাসন আমলে অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড়, মসলিন, রেশমি বস্ত্র, চাল, চিনি, গুড়, আদা এবং লঙ্কা। কৃষিজাত পণ্যের মধ্যে ছিল চাল, তামাক, সুপারি, পাট, ফল। তাছাড়া এই কৃষি এবং শিল্পজাত পণ্য ছাড়াও বাংলাদেশ থেকে লবণ, গালা, আফিম এবং নানা প্রকার মশলা ও ঔষধ ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে পাঠানো হতো। আর মধ্যযুগে বাংলায় দাস ব্যবসার খুব প্রচলন ছিল। তারপর এখন তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে অনেক সময় যে মধ্যযুগে দাস ব্যবসায় কোন যুগের প্রচলন ছিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যে দাস ব্যবসাটা মধ্যযুগে প্রচলন ছিল। তো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দ্রব্য ও টাকা পয়সার লেনদেন এবং হিসাব নিকাশও বৃদ্ধি পায়, তাই ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে। আর মধ্যযুগে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা লেনদেন করা হতো। অর্থাৎ মধ্যযুগে ছিল কৃষিতে পরিপূর্ণ এবং ব্যবসা বাণিজ্যে বাংলা স্বয়ংসম্পূর্ণ ছিল। তো তোমাদের মেন বইয়ের এই 85 এবং 86 নাম্বার এই দুটা পেজ তোমরা আরো ভালোভাবে পড়ে নিবে। তো এবারে আসো 87 নাম্বার পেজ, স্থাপত্য ও চিত্রকলা। অর্থাৎ মধ্যযুগে কি কি স্থাপত্য নির্মাণ করা হয়েছে এবং চিত্রকলা নির্মাণ করা হয়েছে, আমরা এখন সেই টপিকটি সম্পর্কে জানবো। আর তো এর পৃষ্ঠাটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 87 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে স্থাপত্য ও চিত্রকলা। তো মুসলমান শাসকগণ ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত এবং নিজেদের শাসনকালকে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানে অনেক প্রাসাদ, মসজিদ, কবর, দরগা ইত্যাদি নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ অতিশয় পুণ্যের কাজ মনে করতেন।
স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী প্রথমে ছিল গৌড়, পরে পান্ডুয়া এবং এরপর আবার গৌড়ে। তাই এই দুই শহরই মুসলিম ঐতিহ্যের স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল। অর্থাৎ মধ্যযুগে সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের মুসলমানদের স্থাপত্য এবং চিত্রকলা তৈরি হয়েছিল। আর এজন্যই মধ্যযুগকে মোগলদের স্বর্ণযুগ বলা হয় বা মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়, কারণ মধ্যযুগটা শুরু হয়েছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অর্থাৎ ইসলাম শাসনের মধ্য দিয়ে। তো এই মধ্যযুগে মুসলমান শাসকরা মসজিদ নির্মাণকে মানে তারা অনেক পুণ্যের কাজ মনে করত, আর এই কারণে তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মসজিদ, প্রাসাদ, দরগা, কবর ইত্যাদি নির্মাণ করেছিলেন। তো আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এবং তোমরা যাতে খুব সহজে পড়ে বুঝতে পারো এবং মনে রাখতে পারো টপিকগুলো, সেজন্য আমি তোমাদের যে মেইন বইয়ের 87 থেকে যে 91 নাম্বার পেজ মধ্যযুগের স্থাপত্য চিত্রকলা, এই টপিকটাকে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট পয়েন্ট আকারে আমি তুলে ধরেছি, যাতে এখান থেকে তোমরা এই ক্লাস থেকে খুব সহজে এগুলি মুখস্থ করে নিতে পারো। তো তোমরা চাইলে এখন খাতা নোট করে নিতে পারো অথবা তোমাদের মেইন বই থেকেও দাগাতে পারো। তো আমি চাই যে তোমরা এখান থেকে নোট করে নাও আমি ঠিক যেভাবে দেখিয়েছি, এতে করে তোমাদের মনে রাখতে এবং মুখস্থ করতে সুবিধা হবে। তো মধ্যযুগে যে স্থাপত্যগুলো ছিল এবং কে বা কারা এগুলো তৈরি করেছিলেন, কত সালে তৈরি করেছিল বা নির্মাণ করেছিল, এই টপিকগুলো আমি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। আমি আবার বলছি, 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি সোনারগাঁয়ে অবস্থিত ও 5 পীরের দরগা, অর্থাৎ সোনারগাঁয়ে যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি সেটা সুলতান গিয়াসউদ্দিনই তৈরি করেছিলেন এবং যা এখন 5 পীরের দরগা নামে পরিচিত। 1418 থেকে 1423 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন পান্ডুয়ায় 1 লাখি মসজিদ নির্মাণ করেন। অর্থাৎ 1 লাখি মসজিদ নির্মাণ করেন কে? হ্যাঁ, সুলতান জালালউদ্দিন। কত খ্রিস্টাব্দে? 1418 থেকে 1423 খ্রিস্টাব্দের মধ্যে। আর এটা 1 লাখি মসজিদ কেন নাম করা হয়? যে তখনকার দিনের 1 লাখ টাকা ব্যয় করে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন, যার জন্য এই মসজিদের নাম দেওয়া হয় 1 লাখি মসজিদ। হুসেন শাহ গৌড়ে বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ নির্মাণ করেছিলেন। অর্থাৎ হোসেন শাহ গৌড়ে বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ নির্মাণ করেন। আর একে 12 দুয়ারি মসজিদ বলার কারণ হচ্ছে এই মসজিদের বৃহৎ বা বড় বড় 12টি দরজা ছিল। তবে উল্লেখ্য যে 1527 খ্রিস্টাব্দে নুসরত শাহ এর নির্মাণ কাজ শেষ করেন। আর এই নুসরত শাহ ছিল যে হুসেন শাহের পুত্র বা ছেলে। আমরা কিন্তু গত অধ্যায়ে কিন্তু এটা পড়েছিলাম যে হোসেন শাহের ছেলে হচ্ছে নুসরত শাহ। তো হোসেন শাহ যখন এই বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদের নির্মাণ করেন, তিনি শেষ করে যেতে পারেননি। তবে ধারণা করা হয় যে 1527 খ্রিস্টাব্দে তার ছেলে নুসরত শাহ এর নির্মাণ কাজ শেষ করে। এই মসজিদটিতে সোনালী রঙের গিলটি কারুকার্য ছিল। আর আমি তো আগেই বলেছি যে এখানে 12 দুয়ারি মসজিদ নামকরণ করা হয়েছিল। এই মসজিদে 12টা বৃহৎ দরজা ছিল। আলাউদ্দিন হোসেন শাহের আমলে জৈনেক ওয়ালি মোহাম্মদ ফিরোজাবাদে ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের আমলে জৈনেক ওয়ালি মোহাম্মদ ফিরোজাবাদে ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। এখন তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় এসে থাকে যে ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? হ্যাঁ শিক্ষার্থীরা, জৈনেক ওয়ালি মোহাম্মদ। আর এটা কোথায় নির্মাণ করা হয়? ফিরোজাবাদে। খানজাহান আলী নামক জৈনেক পীর বাগেরহাট জেলায় খানজাহান আলীর সমাধি নির্মাণ করেন। তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলক খান জাহান বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন।
এই স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদ এটি নির্মাণ করেন হচ্ছে উলুগ খান জাহান, আর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এই স্থাপত্য কর্মটি বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ এই স্বীকৃতিটি পেয়েছে। 1531 খ্রিস্টাব্দে নুসরত শাহ গৌড়ে কদম রসুল এটা একটা মাঝার নির্মাণ করেন। মহানবীর পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ ভবনটি নির্মিত হয়। 1483 খ্রিস্টাব্দে মালিক কাফুর ফতেহ শাহ রামপালে বাবা আদম মসজিদ নির্মাণ করেন। রুকনুদ্দিন বরবক শাহ গৌড়ে দাখিল দারওয়াজা ও আলাউদ্দিন হুসেন শাহের সমাধি তোরণ নির্মাণ করেন। তাহলে গৌড়ে দাখিল দারওয়াজা এবং আলাউদ্দিন হুসেন শাহের সমাধি কে নির্মাণ করেন? হ্যাঁ, রুকনুদ্দিন বরবক শাহ। হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ গৌড়ে ফিরোজ মিনার নির্মাণ করেন। অর্থাৎ ফিরোজ মিনার নির্মাণ করেন কে? হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। শাহ সুজা ঢাকার বড় কাটরা নির্মাণ করেন। তাহলে ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে? হ্যাঁ, শাহ সুজা। আর এটা কোথায় অবস্থিত ছিল? বুড়িগঙ্গা নদীর তীরে। 1660 থেকে 1663 খ্রিস্টাব্দে সুবাদার মীর জুমলা নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করেন। বর্তমানে এটি খিজিরপুর দুর্গ নামে পরিচিত। সুবাদার শাহজাদা আজম লালবাগের শাহী মসজিদ নির্মাণ করেন। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে লালবাগের শাহী মসজিদ কে নির্মাণ করেন? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সুবাদার শাহজাদা আজম। শায়েস্তা খান 1663 খ্রিস্টাব্দে ছোট কাটরা এবং 1676 খ্রিস্টাব্দে হোসেনি দালান নির্মাণ করেন। তাছাড়াও শায়েস্তা খান ঢাকার লালবাগ কেল্লা নির্মাণ করেন। লালবাগ দুর্গের ভিতরে রয়েছে শায়েস্তা খানের কন্যা বিবি পরীর সমাধিসৌধ। মুর্শিদ কুলি খান বেগম বাজার মসজিদ মুর্শিদাবাদে কাটরা চেহেল সেতুর নামে একটি প্রাসাদ তৈরি করেন। এখন অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে যে চেহেল সেতু কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, যে জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এসে থাকে যে চেহেল সেতুন কি? হ্যাঁ, চেহেল সেতুন হচ্ছে একটি প্রাসাদ, আর এটি তৈরি করেন কে? মুর্শিদ কুলি খান। মুঘল যুগের এ সকল শিল্পকীর্তি বাংলার সাংস্কৃতিক জীবনে এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। আর তাছাড়া মুঘল আমলে বাংলার শাসকগণের শিল্পকলার ক্ষেত্রে যে বিস্ময়কর অবদান রেখে গেছেন তা আজও বাংলার বহু স্থানে মুঘল শাসকগণের শিল্পপ্রীতির নিদর্শন বিদ্যমান রয়েছে। আর মুঘলদের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মসজিদ, সমাধি ভবন, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ এবং তোরণ নির্মিত হয়। আর স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই মুঘল যুগকে এ যুগকে বাংলার অর্থাৎ মধ্যযুগকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। এটা কিন্তু তোমাদের অনুধাবন প্রশ্নে প্রায় এসে থাকে পরীক্ষায়, যে মধ্যযুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয় কেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটার উত্তরটা আমি আরেকটু সহজভাবে বলে দিচ্ছি, যে মুঘল আমলে বাংলার শাসকগণ শিল্পকলার ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে গেছেন। তো তাদের নির্মাণাধীন বিভিন্ন নিদর্শন আজও বিদ্যমান রয়েছে। তাদের মুঘলদের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মসজিদ, সমাধি ভবন, স্মৃতিসৌধ, তোরণ, স্তম্ভ, মাজার, দুর্গ, দরগা ইত্যাদি তো নির্মাণ করা হয়েছিল। স্থাপত্য শিল্পের বিকাশের জন্যই মধ্যযুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। তো আশা করছি আমি তোমাদেরকে যেভাবে টপিকগুলো তুলে ধরেছি, অর্থাৎ এই বিভিন্ন স্থাপত্য চিত্রকলার নিদর্শনগুলো সাল দিয়ে এবং কারা এগুলি নির্মাণ করেছিলেন, কোন শাসক এগুলি নির্মাণ করেছেন, কত সালে করেছেন, এই জিনিসগুলো আমি ছোট ছোট টপিক আকারে দিয়েছি। তো
আর তোমরা অবশ্যই এই ক্লাস থেকে বা এই টিউটোরিয়াল থেকে এইভাবে নোট করে নিবে তোমাদের খাতায়। আর এই পর্যন্ত আজকে যতটুকু ক্লাস আমি এখন করেছি তোমাদের সাথে, যদি কারো কোথাও কোনো টপিকে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তোমরা কিন্তু অবশ্যই মেন বইটিও পড়বে। তো এবারে আসো বাড়ির কাজ। আমি তোমাদেরকে এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু অনুধাবন প্রশ্ন দিয়েছি। আর আজকে যেতটুকু আমি আলোচনা করেছি এর মধ্য থেকেই তোমাদের প্রশ্নগুলো দেওয়া। আশা করছি তোমরা খুব সহজে এর উত্তরগুলো দিতে পারবে। জ্ঞানমূলক প্রশ্ন 1, হোসেনি দালান কে নির্মাণ করেন? 2, বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস কি ছিল? 3, কোন বস্ত্রের বেশি চাহিদা ছিল? 4, মধ্যযুগে কিসের মাধ্যমে টাকা লেনদেন করা হতো? 5, কোন স্থাপত্য কর্মটি ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? এবার আসো অনুধাবন প্রশ্ন। 1, মধ্যযুগকে কেন মুঘলদের স্বর্ণযুগ বলা হয়? 2, কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন? আশা করব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের নোট খাতায় লিখবে।